রেনেসাঁর যুগে এলিজা কারে কম চড়ে? ইংরেজি সাহিত্যের পঞ্চম ক্লাসে আপনাকে স্বাগতম। ক্লাসটি শুরু করার প্রথমে আপনাকে একটা রিকোয়েস্ট করব, আপনি আমাদের ইংরেজি সাহিত্যের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। দ্যাট মিন্স ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে দেখবেন। তাহলে ইংরেজি সাহিত্য পড়তে, শিখতে এবং মনে রাখতে সুবিধা হবে। তো যাই হোক, ইংরেজি সাহিত্যের অনেকগুলো যুগ বিভাগ আছে। তাদের ভেতর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি যুগ বিভাগ আছে, সেটি হচ্ছে রেনেসাঁস পিরিয়ড এবং রোমান্টিক পিরিয়ড। সো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের রেনেসাঁস পিরিয়ড। তো অবশ্যই এই ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি খুবই উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব যে রেনেসাঁস পিরিয়ডের সময়কাল। রেনেসাঁস পিরিয়ড 1500 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল এবং 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত এটার বিস্তার ছিল। এখন জানবো যে রেনেসাঁস পিরিয়ডে যে সাব বিভাগ ছিল। রেনেসাঁস পিরিয়ডের মোট 4টি সাব বিভাগ ছিল, সেগুলো হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলিয়ান পিরিয়ড এবং কমনওয়েলথ পিরিয়ড। এই 4টি সাব বিভাগকে আমরা যদি ছন্দের মাধ্যমে মনে রাখি তাহলে মনে হয় বেশি ভালো হবে। তো আমরা এখনই এটা দেখে নিই। রেনেসাঁর যুগে এলিজা কারে কম চড়ে? এই ছন্দের মাধ্যমে আমরা খুব সহজে এই 4টি সাব বিভাগকে মনে রাখতে পারবো। আমরা একটু মিলিয়ে নিই। রেনেসাঁর যুগে মানে রেনেসাঁস পিরিয়ড, এলি থেকে এলিজাবেথান পিরিয়ড, যাতে জ্যাকোবিয়ান পিরিয়ড, কারতে ক্যারোলিয়ান পিরিয়ড এবং কমতে কমনওয়েলথ পিরিয়ড। খুব সহজে আমরা এই 4টি যুগ বিভাগকে মনে রাখতে পারবো যে এগুলো রেনেসাঁস পিরিয়ডের যুগ বিভাগ ছিল। সো এখন আমরা একে একে প্রত্যেকটি যুগ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের নাম এবং সেই সাথে সাহিত্যিকদের সাহিত্যকর্ম জেনে নেব। প্রথমে আমরা শুরু করব কমনওয়েলথ পিরিয়ড। কমনওয়েলথ পিরিয়ডের দুজন কবি সাহিত্যিকের নাম পাওয়া যায়, সেগুলো হচ্ছে থমাস হোবস এবং জেরেমি টেইলর। এখন এই দুজন কবি সাহিত্যিকদের নাম আমরা ছন্দের মাধ্যমে মনে রাখবো, তাহলে আমরা খুব সহজে কমনওয়েলথ পিরিয়ডের কবি তা পৃথক করতে পারবো। তো এখন আমরা যদি এটাকে এভাবে বলি যে মেয়েদের কমন শখ হলো টেইলর হওয়া বা দর্জি হওয়া, তাহলে খেয়াল করুন এই বাক্যের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে কমনওয়েলথ পিরিয়ডের দুজন কবি সাহিত্যিককে পৃথক করতে পারবো। এখন আমরা মিলাই নিই। মেয়েদের কমন শখ হলো টেইলর বা দর্জি হওয়া। কমন থেকে কমনওয়েলথ পিরিয়ড, শখ থেকে হোবস এবং টেইলর থেকে টেইলর। খুব সহজে কমনওয়েলথ পিরিয়ডে দুজন কবি সাহিত্যিকের নাম পৃথক করতে পারলাম। তো থমাস হবস এবং টেইলরের গুরুত্বপূর্ণ কোনো সাহিত্যকর্ম নেই যেগুলো পরীক্ষাতে আসে, সো আমরা এই দুজন কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম স্কিপ করছি। চলে আসবো আমরা ক্যারোলিয়ান পিরিয়ড। ক্যারোলিয়ান পিরিয়ডের অন্যতম একজন গুরুত্বপূর্ণ লেখক বা সাহিত্যিক তিনি হচ্ছেন রবার্ট হিরিক। তাহলে বলুন রবার্ট হিরিক কোন যুগের কবি? অ্যান্সার রেনেসাঁস পিরিয়ডের ক্যারোলিন যুগের কবি। এখন একজন কবি যেহেতু আপনি খুব সহজে মনে রাখতে পারবেন যে এটি ক্যারোলিন পিরিয়ডের কবি, তাই না? নো, এটা কিন্তু আপনি আবারও এলোমেলো করে ফেলবেন যে এই রবার্ট হিরিক ক্যারোলিয়ান পিরিয়ডের কবি, কারণ আপনি আরও যখন কবি পড়বেন তখন কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যাবে। সো এই জন্য এখনই এটাকে একটা সুন্দর একটা টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখবো এবং পৃথক করব। মেন কথা হচ্ছে পৃথক করতে হবে যে এটা ক্যারোলিয়ান পিরিয়ডের কবি বা কমনওয়েলথ পিরিয়ডের কবি, এটাই কিন্তু মূল বিষয়। তো আমরা এটাকে যদি বলি রোবটটি কার, খেয়াল করুন আমি যদি বলি রোবটটি কার, তাহলে আমরা কিন্তু খুব সহজে এটাকে ডিফারেন্টেট করতে পারবো। খেয়াল করুন রোবট থেকে রবার্ট হিরিক এবং কার থেকে ক্যারোলিয়ান পিরিয়ড। তো খেয়াল করুন আমি কিন্তু খুব একটা সহজ টেকনিকের মাধ্যমে এটা মনে রাখি। আমার তো কখন এটা মুখস্থ করা লাগে না, অনেকে মুখস্থ করে এইভাবে ক্যারোলিয়ান পিরিয়ডের কবি রবার্ট হিরিক, ক্যারোলিয়ান পিরিয়ডের কবি রবার্ট হিরিক, এভাবে মুখস্থ করলে আসলে এটা কোনো কাজে আসবে না। সো আপনাকে এটা টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করতে হবে। আর আপনি যেহেতু বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন, ব্যাংকার হতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে কৌশলী হতে হবে। আপনি কিভাবে একটা বিষয় কৌশলে মনে রাখবেন। একজন বিসিএস ক্যাডার হতে হলে অনেক কিছু মনে রাখতে হবে, অনেক কিছু শিখতে হবে। তো অবশ্যই সেটা কৌশলের মাধ্যমে মনে রাখতে হবে, তাহলে আপনার মেধা খরচ হবে না, আপনার ব্রেনে অত চাপ পড়বে না। সো আমরা এখন মনে রাখলাম রোবটটি কার, তো তার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রবার্ট হিরিক ক্যারোলিন পিরিয়ডের কবি। আশা করছি খুব ভালো লাগছে। এখন আমরা চলে যাব রবার্ট হিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনায়। রবার্ট হিরিক একজন ক্যাভেলিয়ার পোয়েট ছিলেন। রবার্ট হিরিক টু ড্যাফোডিলস নামে একটি কবিতা লিখেছিলেন এবং ডিলাইট ইন ডিসঅর্ডার নামে একটা কবিতা লিখেছিলেন। তো রবার্ট হিরিকের এই টু ড্যাফোডিলস এই কবিতাটি কিন্তু খুবই সমাদৃত। এই কবিতা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে যে টু ড্যাফোডিলস কে লিখেছেন? অ্যান্সার রবার্ট হিরিক। এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখতে হবে।
তবে এখানে একটা জটিলতা সৃষ্টি হয়, সেটি হচ্ছে পরীক্ষাতে আসে দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলস, দ্য ড্যাফোডিলস কে লিখেছেন। এখানে কিন্তু অনেক কনফিউশন সৃষ্টি হয়ে যায় যে টু ড্যাফোডিলস রবার্ট হিরিক, তাহলে দ্য ড্যাফোডিলস কে লিখেছে। এটা লিখেছে রোমান্টিক যুগের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ একই নামে যখন দুটি সাহিত্যকর্ম, তখনই কিন্তু কনফিউশন সৃষ্টি হয়। তো আপনাকে অবশ্যই জানিয়ে রাখতে চাই, একই নামের সাহিত্যকর্ম নিয়ে একটি ক্লাস আসবে, সেখান থেকে আপনি খুব সহজে প্রত্যেকটি সাহিত্যকর্ম পৃথক করতে পারবেন আশা করি। তো এখন আমরা এটাকে একটু পৃথক করার চেষ্টা করি। তো পরীক্ষায় আসলো যে দ্য ড্যাফোডিলস কে লিখেছে, তখন আপনার মাথায় আসবে যে রবার্ট হিরিক এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিলস নামের কবিতা লিখেছিলেন, কিন্তু আপনাকে পৃথক করতে হবে যে দ্য ড্যাফোডিলস কে লিখেছে আর টু ড্যাফোডিলস কে লিখেছে। তো এটা যদি আপনি আবারও একইভাবে মুখস্থ করেন, টু ড্যাফোডিলস রবার্ট হিরিক, দ্য ড্যাফোডিলস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এভাবে কিন্তু মুখস্থ করলে এটা মনে থাকবে না, এটা এলোমেলো হয়ে যাবে। সো আপনাকে চেষ্টা করতে হবে যে এই নামের সাথে কবির একটা সামঞ্জস্যতা তৈরি করার চেষ্টা করতে হবে। টিএইচ দিয়ে শুরু এবং টিএইচ দিয়ে শেষ, তার মানে আমরা খুব সহজে বলতে পারবো যে দ্য ড্যাফোডিলস লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে আমরা টু ড্যাফোডিলস এবং দ্য ড্যাফোডিলসের ভিতরে কোনো সমস্যা হবে না, কনফিউশন সৃষ্টি হবে না। আশা করছি বুঝতে পারছেন। তো এই ছিল রবার্ট হিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা, এর বাইরে বেশি কিছু পড়া লাগবে না। এখন আমরা চলে যাব জ্যাকোবিয়ান পিরিয়ডে। আশা করছি ক্লাসটি অনেক ভালো লাগছে। অবশ্যই আপনার অনুভূতি প্রকাশ করবেন কমেন্ট বক্সে যে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে বা কেমন হচ্ছে। এই কমেন্টগুলো দেখলে আমাদের আসলে ক্লাস নিতে ভালো লাগে, ক্লাস তৈরি করতে ভালো লাগে, ফ্রুটফুল এনার্জেটিক মনে হয়, খুবই ভালো লাগে। চলে যাবো আমরা জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ডের মোট 5 জন কবি সাহিত্যিকের নাম পাওয়া যায়। এই 5 জন কবি সাহিত্যিককে একত্রে আবার মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। কি বলা হলো? মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। এই মেটাফিজিক্যাল এই শব্দটি ব্যবহার করেছেন নিও ক্লাসিক্যাল পিরিয়ডের এজ অফ সেন্সিবিলিটি যুগের কবি ডক্টর স্যামুয়েল জনসন। এখন প্রশ্ন হলো, কেন মেটাফিজিক্যাল পোয়েট বলা হলো? ওয়েল, মেটা অর্থ হচ্ছে ছাড়া, ফিজিক্যাল অর্থ হচ্ছে দেহতত্ত্ব বা শারীরিক। দেহতত্ত্ব ছাড়া লাভ, ডেথ, গড এই সম্পর্কে যারা কবিতা লেখে তাদেরকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট। এখন এই 5 জন কবি সাহিত্যিককে আমরা ছন্দের মাধ্যমে মনে রাখবো। ওয়েল, তাহলে আমরা এটাকে এভাবে বলবো, ডন ভন মার্ভেল হারবার্ডে কাউলি শেখে জ্যাকোবিয়ানের সাথে। ওয়েল, এই ছন্দটি আমি নিজে তৈরি করছি, খেয়াল করুন। আমি যদি বলি ডন ভন মার্ভেল হারবার্ডে কাউলি শেখে কার সাথে? জ্যাকোবিয়ানের সাথে। ওয়েল, এখন এটা মিলিয়ে নেব। জ্যাকোবিয়ান থেকে জ্যাকোবিয়ান পিরিয়ড, ডন থেকে জন ডান, ভন থেকে জন ভন, মার্ভেল থেকে অ্যান্ড্রো মার্ভেল, হারবার্ট থেকে জর্জ হারবার্ট এবং কাউলি থেকে কাউলি। সো খুব সহজে আমরা এই 5 জন কবি সাহিত্যিকের নাম জেনে নিলাম। এখন এখান থেকে একটা বিষয় জানতে হবে যে এই মেটাফিজিক্যাল পোয়েটের এই 5 জন কবি সাহিত্যিকের ভিতরে একজন লিডার অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েট ছিল। তো তিনি কে? আপনাকে যদি প্রশ্ন করি যে কে হবে বলুন তো? ইয়েস, এ ডন বাদশাহ। তাহলে এই ডনই হবে মেটাফিজিক্যাল পোয়েটের লিডার অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েট। ওয়েট, তাহলে জন ডান হবে এই জ্যাকোবিয়ান পিরিয়ডের সবথেকে গুরুত্বপূর্ণ কবি। এখন আমরা এই জন ডান সম্পর্কে জেনে নেব বিস্তারিত আলোচনা। সো ওয়েলকাম টু নেক্সট ডিসপ্লে। জন ডান সম্পর্কে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনেই ফেলেছি, সেটি হচ্ছে জন ডানকে লিডার অফ মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। আর এখন আমরা জন ডান সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানবো, সেটি হচ্ছে জন ডানকে পোয়েট অফ লাভ বলা হয়। দ্যাট মিন্স ভালোবাসার কবি। হ্যাঁ, আর এজন্যই আমার জন ডানকে অনেক ভালো লাগে, কারণ জন ডান এমন কিছু কবিতা লিখেছেন আর এমন কিছু উক্তি করে গেছেন যার ভিতরে ভালোবাসা 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 রয়েছে, এবং ভালোবাসার জন্যই তাকে ভালোবাসার কবি বা পোয়েট অফ লাভ বলা হয়। ফর গড শেক ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। দ্যাট মিন্স দোহাই তোদের একটু চুপ কর, ভালোবাসি বাড়ে দেমোর অবসর। এই এত সুন্দর উক্তিটি এই জন ডান লিখেছেন। সো এই জন্যই আমার অনেক ভালো লাগে। আর বিশেষ করে এখান থেকে আরেকটা তথ্য অবশ্যই জানতে হবে, সেটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতা উপন্যাসে এই উক্তিটি একাধিকবার ব্যবহার করেছেন। আর অবশ্য আরও একটা তথ্য জানতে হবে, শেষের কবিতা উপন্যাসের গুরুত্বপূর্ণ একটা উক্তি হচ্ছে, গ্রহণ করেছে যত, ঋণী করেছে তত আমায়, হে বন্ধু হৃদয়। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে। সো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে। এখন আমরা চলে আসবো মূল আলোচনায়। ওয়েট, তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম জন ডানের বিখ্যাত উক্তি হচ্ছে ফর গড শেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ।
এই উক্তিটি তিনি ক্যানোনাইজেশন কবিতায় করেছিলেন। জন ডনের একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে অ্যান অ্যানাটমি অব দ্য ওয়ার্ল্ড। ডন ক্যানোনাইজেশন গার্ডেনের টুলসে বসে সানরাইজিংয়ের আগেই গুড মর্নিং জানাই। খুবই সুন্দর একটা ছন্দ, এর মাধ্যমে আমরা খুব সহজে আমরা বুঝতে পারবো যে এই কবিতাগুলো তিনি লিখেছিলেন। এখন আমরা মিলাই নেব, ডন থেকে জন ডান, ক্যানোনাইজেশন থেকে দ্য ক্যানোনাইজেশন, গার্ডেন থেকে টুইকনাম গার্ডেন, টুলস থেকে ফর হুম দ্য বেলস টুলস, সানরাইজিং থেকে দ্য সানরাইজিং, গুড মর্নিং থেকে দ্য গুড মরো। সো এগুলোই ছিল জন ডানের সম্পর্কে যাবতীয় তথ্য। আশা করছি এই তথ্যের বাইরে খুব একটা পাওয়া লাগবে না। এখন আমরা চলে যাব মূল ডিসপ্লেতে। তাহলে এখন আমরা কথা বলবো অ্যান্ড্রু মার্ভেল সম্পর্কে। অ্যান্ড্রু মার্ভেল ইপিক পোয়েট জন মিল্টনের বন্ধু ছিলেন। কি বললাম বলুন তো? জন মিল্টনের বন্ধু ছিলেন। খুবই মজার বিষয়, মার্ভেলের এম এবং মিল্টনের এম, তাহলে মার্ভেল মিল্টন এরা দুজন বন্ধু ছিলেন। তো এখান থেকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল জন ডানের অনুসারী ছিলেন, কেননা জন ডান ছিল এই মেটাফিজিক্যাল পোয়েটের লিডার। সো তাহলে জন মার্ভেল অবশ্যই জন ডানের একজন অনুসারী হবেন। এখন আমরা পরবর্তী তিনজন কবির নাম দেখতে পাচ্ছি, হেনরি ভন, জর্জ হারবার্ট এবং কাউলি। সো এই তিনজন কবি সাহিত্যিকের খুব একটা গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম নেই যেগুলো পরীক্ষাতে আসে, সো আমরা এগুলো স্কিপ করছি। তাহলে এখন আমরা এই এলিজাবেথান পিরিয়ড সম্পর্কে কথা বলবো। এলিজাবেথান পিরিয়ডের কিন্তু অনেকগুলো কবি সাহিত্যিক ছিল, আর সেগুলো আমরা দেখতেই পাচ্ছি, থমাস নর্টন, থমাস স্যাগভ্যালি, ক্রিস্টোফার মার্লো, এডমন্ড স্পেন্সার, নিকোলাস উদাল, স্যার থমাস ওয়াট, স্যার ফিলিপ সিডনি, জন ওয়েবস্টার, বেন জনসন, থমাস কিড, থমাস মুর, জর্জ চ্যাপম্যান, নিকোলা মেকিয়াভেলি, মিগনাল ডি কারভেন্টাস, ফ্রান্সিস বেকন, গ্যালিলিও গ্যালিলেই এবং উইলিয়াম শেক্সপিয়ার এবং ইউনিভার্সিটি উইটস, এতগুলো কবি সাহিত্যিক এই এলিজাবেথান পিরিয়ডে সাহিত্যকর্ম লিখেছিলেন। তো এখন আমাদের এখান থেকে একটা বিষয় খেয়াল করতে হবে যে এতগুলো কবি সাহিত্যিকের ভিতর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কারা ছিল তাদের সম্পর্কে জানলে হবে। সো যেগুলো নিচে লাল করে দিয়েছি এগুলো আসলে সবথেকে গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক ছিল। তো এখন আমরা এই কবি সাহিত্যিকগুলো পৃথক করব যে এগুলো এলিজাবেথান পিরিয়ডের কবি ছিলেন। লিলির চাপে পিকে এসএসসি ফেল করবেন বললেন স্যার ওয়াট। এখন আমরা এই ছন্দের মাধ্যমে মিলিয়ে নেব কোন কোন কবি এলিজাবেথান পিরিয়ডের কবি ছিলেন। লিলি থেকে জন লিলি, চাপে থেকে জর্জ চ্যাপম্যান, পি থেকে স্যার ফিলিপ সিডনি, কে থেকে থমাস কিড, এস থেকে উইলিয়াম শেক্সপিয়ার, এস থেকে এডমন্ড স্পেন্সার, সি থেকে ক্রিস্টোফার মার্লো, ফেল থেকে ফ্রান্সিস বেকন, কোড বেন থেকে বেন জনসন, স্যার ওয়াট থেকে স্যার থমাস ওয়াট। তাহলে এই কবি সাহিত্যিকগুলো ছিল এলিজাবেথান পিরিয়ডের কবি। এখন আমরা ইউনিভার্সিটি উইটস সম্পর্কে জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব ইউনিভার্সিটি উইটস অর্থ কী বা ইউনিভার্সিটি উইটস কাদেরকে বলা হয়। ইউনিভার্সিটি উইটস হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের একদল যুবক কবি সাহিত্যিক যারা অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন এবং সেই সাথে সাহিত্যে অবদান রেখেছিলেন, তাদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। এখন দেখে নেব তারা কারা ছিল। ক্রিস্টোফার কিড সবুজ ফুল পেলে লিলিকে প্রপোজ করবে নাসিরের মতো, আমাদের ক্রিকেটার নাসিরের মতো। এখন আমরা মিলিয়ে নেব যে কে কে ছিল এই ইউনিভার্সিটি উইটস। ক্রিস্টোফার থেকে ক্রিস্টোফার মার্লো, কিড থেকে থমাস কিড, সবুজ থেকে রবার্ট গ্রিন, পেলে থেকে জর্জ পিল, লিলি থেকে জন লিলি, প্রপোজ থেকে থমাস লজ এবং নাসিরের থেকে থমাস নাসি। সো এই 7জন কবি সাহিত্যিক ছিল ইউনিভার্সিটি উইটস। এখন এখান থেকে একটা তথ্য অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই থমাস কিড কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে ছিলেন না, দ্যাট মিন্স অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি ছিলেন না, তারপরেও তিনি এই ইউনিভার্সিটি উইটস এর সাথে ছিলেন। তাহলে আমরা এই এলিজাবেথান পিরিয়ডের কবিগুলো মনে রাখতে পারলাম, সেই সাথে ইউনিভার্সিটি উইটসের কবিগুলোও কিন্তু এলিজাবেথান পিরিয়ডের কবি, সেটাও আমরা বুঝতে পারলাম। এখন আমরা এই এলিজাবেথান পিরিয়ডের প্রত্যেকটি কবি সাহিত্যিকের সবথেকে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ইউনিভার্সিটি উইটস সম্পর্কে কথা বলবো। ইউনিভার্সিটি উইটসের যে 7জন কবি সাহিত্যিক ছিল তাদের সাহিত্যকর্ম নিয়ে আমাদের খুব একটা জানতে হবে না, আমরা শুধুমাত্র জানলাম যে ইউনিভার্সিটি উইটস কারা ছিলেন। চলে আসবো আমরা উইলিয়াম শেক্সপিয়র।
উইলিয়াম শেক্সপিয়রকে নিয়ে আমরা ক্লাস 2 সাজিয়েছিলাম, সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবেন। সেই ক্লাসে উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেখান থেকে দেখে নিলে আপনি অবশ্যই উপকৃত হবেন। চলে আসবো আমরা গ্যালিলিও গ্যালিলাই। গ্যালিলিও গ্যালিলাই একটি বিখ্যাত উক্তি জানলেই গ্যালিলিও সম্পর্কে জানা শেষ হবে। ফাদার অফ সায়েন্স গ্যালিলিও গ্যালিলাই বলেছিলেন, সূর্য পৃথিবীর চারিদিকে নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। সো এই গুরুত্বপূর্ণ উক্তিটি তিনি করেছিলেন। এখন চলে যাবো আমরা ফ্রান্সিস বেকন সম্পর্কে। ফ্রান্সিস বেকনের যতগুলো বই আছে সেই বইগুলো অফ দিয়ে শুরু হয়। কি বললাম? অফ দিয়ে শুরু হয়, যেরকম অফ স্টাডি, অফ লাভ, অফ ফ্রেন্ডশিপ। সো এই জন্য কিন্তু পরীক্ষাতে আসে না তেমন যে এই অফ স্টাডি কে লিখেছেন। আমরা খুব সহজে বুঝতে পারবো যে ফ্রান্সিস বেকন লিখেছেন। তবে এখান থেকে ফ্রান্সিস বেকনের কোট সম্পর্কে জানতে হবে। তো ফ্রান্সিস বেকনের একটি কোট তো আমার খুবই ভালো লাগে, সেই কোটটি আমি বিভিন্ন সময় কথা বলার সময় বা লেখার সময় এটা ব্যবহার করি। দ্য সিক্রেট অফ সাকসেস ইজ দ্য কনস্ট্যান্সি অফ পারপোজ। দ্যাট মিন্স সফলতার গোপন রহস্য হচ্ছে উদ্দেশ্যে অবিচল থাকা। ইয়েস, আই বিলিভ ইট অ্যান্ড আই লাভ ইট। Obviously, if you would like to gather anything, obviously you have to keep it up. You have to continue your study. You have to continue your struggle to achieve this. And that's why I like it. So অবশ্যই একটা বিষয় আপনি পেতে চান, একটা বিষয়ে আপনি সফল হতে চান, তো সেই বিষয়ে অবশ্যই আপনাকে চলমান থাকতে হবে, আপনার প্রসেসটা চলমান রাখতে হবে, তবেই না আপনি সফলতা পাবেন। তো এই জন্য আমার ফ্রান্সিস বেকনের এই উক্তিটি অনেক ভালো লাগে। তো এখন আমরা চলে যাব পরবর্তী ব্যক্তি মিগনাল ডি কার্ভেন্টাস। এনার সম্পর্কে খুব একটা না জানলেও হবে। চলে যাব আমরা নিকোলা ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি থেকে একটা বিষয় জানলে হবে, সেটা হচ্ছে ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার কাকে বলা হয়। ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলতে সেলফিশ ক্যারেক্টার বলা হয়। ওকে, চলে যাব আমরা জর্জ চ্যাপম্যান। জর্জ চ্যাপম্যান বিখ্যাত কেন? জর্জ চ্যাপম্যান বিখ্যাত এজন্যই তিনি হোমারের দুটি বিখ্যাত মহাকাব্য ইলিয়াড ও ওডিসির ইংরেজি অনুবাদ করেছিলেন। বাস এখানেই শেষ। চলে যাব আমরা থমাস মুর। থমাস মুর একটি বিখ্যাত বই হচ্ছে অটোপিয়া। থমাস কিডকে ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়। কি বললাম? ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। এই থমাস কিডের একটি গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। এই স্প্যানিশ ট্র্যাজেডি পড়ার পরে তার সবথেকে গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডি হ্যামলেট লিখেছিলেন। এজন্যই কিন্তু এই থমাস কিড গুরুত্বপূর্ণ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা বেন জনসনে। বেন জনসনের গুরুত্বপূর্ণ নাটকগুলো আমরা একটি ছন্দের মাধ্যমেই জেনে নেব, সেটা হচ্ছে সেভ হিউমার। এই বেন জনসনকে ফাদার অফ কমেডি অফ হিউমার বলা হয়। তাহলে মিলিয়ে নিন। এস ইকুয়াল দ্য সাইলেন্ট ওম্যান, এ ইকুয়াল আলকেমিস্ট, ভি ইকুয়াল দ্য ভলপনি, ই ইকুয়াল এভরি ম্যান ইন হিজ হিউমার অ্যান্ড এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। জন ওয়েবস্টার, স্যার ফিলিপ সিডনি, এই দুজন ব্যক্তি সম্পর্কে খুব একটা না জানলে হবে। 5 নম্বর ব্যক্তি একটু গুরুত্বপূর্ণ, স্যার থমাস ওয়াট। আমরা জানি স্যার থমাস ওয়াট হচ্ছে ফাদার অফ ইংলিশ সনেট। তবে এখান থেকে আরও একটা বিষয় এখনই জেনে নিতে হবে, সেটা হচ্ছে সনেটের জনক বলা হয় ইতালীয় কবি পেত্রার্ককে, আর বাংলা সাহিত্যে সনেটের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। আবার একই সাথে আরেকটা তথ্য মনে রাখতে হবে, বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের জনক প্রমোদ চৌধুরী। নিকোলাস উদাল একটি গুরুত্বপূর্ণ কমেডি লিখেছিলেন, সেটা হচ্ছে রাফ রয়েস্টার ডয়েস্টার। আর বাকি থাকছে আমাদের থমাস নর্টন এবং থমাস সেগভ্যালি। এই দুজন ব্যক্তি ছিল লিটারারি কোলাবরেটর, দ্যাট মিন্স সাহিত্য সহযোগী, একই সাথে দুজন সাহিত্য কর্ম লিখতেন। তো এখান থেকে একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে যে দ্য ট্র্যাজেডি অফ গর্বডাক কে লিখেছেন? দ্য ট্র্যাজেডি অফ গর্বডাক লিখেছেন থমাস নর্টন এবং থমাস সেগভ্যালি। সো খুবই সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আমরা এডমন্ড স্পেন্সার এবং ক্রিস্টোফার মার্লো সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেব। প্রথমে আমরা এডমন্ড স্পেন্সার সম্পর্কে জানব। আমরা ক্লাস 2তে শিখেছিলাম এডমন্ড স্পেন্সারকে পোয়েট অফ পোয়েট বা কবিদের কবি বলা হয়। ওকে, তাহলে আমরা এখান থেকে আরও একবার জেনে নিই, সেটা হচ্ছে এডমন্ড স্পেন্সার হচ্ছে কবিদের কবি। ওকে, তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় যদি কোন কবির এপিটাফ বা সমাধি স্তম্ভে দ্য পোয়েট অফ হিজ টাইম লেখা আছে, অবশ্যই বলবেন এই এডমন্ড স্পেন্সারকে। এডমন্ড স্পেন্সার স্পেন্সারিয়ান সনেটের প্রবর্তক ছিলেন। এখন আমরা এডমন্ড স্পেন্সারের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম দেখে নেব।
তো সেই সাহিত্যকর্মের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ একটি মহাকাব্য লিখেছেন, সেটি হচ্ছে ফেরারি কুইন। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেই থাকে, অবশ্যই এটা মনে রাখতে হবে। ফেরারি কুইন এডমান্ড স্পেন্সারের একটা বিখ্যাত মহাকাব্য। চলে আসি তার বিখ্যাত বই এবং পোয়েম। তার ভিতরে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার, দ্য রুইন্স অফ টাইম, আমরতি যেটা সনেট সংকলন, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে, এবং অ্যাস্ট্রোফেল যেটা তার বন্ধু স্যার ফিলিপ সিডনির মৃত্যু নিয়ে লেখা। এখন আমরা এই সাহিত্যকর্মগুলো ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব যদি প্রয়োজন হয়। স্পেন্সারের মেয়ে ফেরারি কুইন রাখালকে, দ্যাট মিন্স শেফার্ডকে ধ্বংসাত্মক, দ্যাট মিন্স রুইন সময়ে ভালোবেসে অমরত্ব লাভ করলো। এডমন্ড স্পেন্সারের লেখা ফেরারি কুইন থেকে ফেরারি কুইন যেটা তার মহাকাব্য। রাখাল থেকে শেফার্ড, দ্যাট মিন্স দ্য শেফার্ড ক্যালেন্ডার। ধ্বংসাত্মক থেকে রুইন, আমরা জানি রুইন অর্থ হচ্ছে ধ্বংসাত্মক, সো রুইন থেকে দ্য রুইন্স অফ টাইম। আর অমরত্ব থেকে অমরতি তার সনেট সংকলন। খ্রিস্টোফার মার্লো ক্যান্টারবারি অফ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। ক্যান্টারবারি টেলস নামক একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন মিডল ইংলিশ পিরিয়ডের কবি জিওফ্রি চসার। এই তথ্যটি অবশ্যই মনে রাখবেন। খ্রিস্টোফার মার্লোকে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি বলা হয়, যেটা আমরা ক্লাস 2তে শিখেছিলাম। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে খ্রিস্টোফার মার্লোকে শেক্সপিয়রের পিডিশ্বর বলা হয়। পিডিশ্বর মানে কি? পূর্বসূরি লেখক, মানে শেক্সপিয়রের পূর্বে কোন লেখক ছিলেন। তো এটার অবশ্যই অ্যান্সার হবে এই খ্রিস্টোফার মার্লো। চলে আসি আমরা। তিনি ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক এবং তিনি ইউনিভার্সিটি উইটের একজন সদস্য ছিলেন। এখন আমরা এই খ্রিস্টোফার মার্লোর সাহিত্যকর্ম নিয়ে কথা বলবো। আর সাহিত্যকর্মগুলো আমরা একটা সুন্দর একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো, সেটি হচ্ছে ডিজে টেপ আনলো হিরো। হিরো কি টেপ নিয়ে আসলো? টেপের নাম কি বললাম আমরা? ডিজে টেপ। এখন এর মাধ্যমে আমরা মনে রাখবো ডি থেকে ডক্টর ফাস্টাস, জে থেকে দ্য জু অফ মাল্টা। খুবই মজার বিষয় হচ্ছে খ্রিস্টোফার মার্লোয়ের দ্য জু অফ মাল্টা এই নাটকটি পড়ে শেক্সপিয়র মার্চেন্ট অফ ভেনিস লিখেছেন বলে অনুমান করা হয়। এখন চলে যাওয়ার পরবর্তী তথ্যে, সেটা হচ্ছে টি থেকে তৈমুর লং দ্য গ্রেট, ই থেকে এডওয়ার্ড টু, পি থেকে প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, অ্যান্ড হিরো থেকে হিরো অ্যান্ড ল্যান্ডার। এই হিরো অ্যান্ড ল্যান্ডার গীতি কবিতাটি খ্রিস্টোফার মার্লো লিখে শেষ করতে পারছিলেন না, তো মৃত্যুর পর জর্জ চাপম্যান এই কবিতাটি শেষ করছিলেন। সো এটাই ছিল রেনেসান্স পিরিয়ডের একটি তথ্যবহুল ক্লাস। আশা করছি এই ক্লাসের মাধ্যমে আপনি অনেক উপকৃত হয়েছেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। তার আগে অবশ্যই একটি কথা বলবো, আপনি যখন বাইরে যাবেন অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ হাফেজ।